নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। তালিবানের মুখোমুখি হতে প্রস্তুত ভারত, জানিয়ে দিলেন সেনার সর্বাধিনায়ক। তালিবানকে রুখতে বদ্ধপরিকর পাঞ্চশির, যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে পারে তাজিক বীরেরা। আফগানিস্তান প্রশ্নে আমেরিকাকে সন্দেহ বন্ধু দেশগুলির, প্রশ্ন উঠছে নেতৃত্ব নিয়ে। মাঝ আকাশে চীন পাকিস্তানের কথোপকথন বন্ধ করতে আসছে বিশেষ টেকনোলজির যুদ্ধবিমান। কাগজপত্রের বৈধতা থাকলে দেশ ছাড়তে পারবেন আফগানরাও, জার্মানিকে প্রতিশ্রুতি দিল তালিবান। ভারতে করোনার শেষের শুরু হয়ে গিয়েছে, স্বস্তির খবর শোনালেন হুইয়ের প্রধান বিজ্ঞানী। চলে আসি বিস্তারিত খবরে। তালিবানের মুখোমুখি হতে প্রস্তুত ভারত, জানিয়ে দিলেন সেনা সর্বাধিনায়ক। তালিবানি আতঙ্কের মোকাবিলা করতে প্রস্তুত ভারত। বুধবার এক অনুষ্ঠানে এসে একথা জানিয়ে দিলেন সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানালেন, তালিবান যে নতুন করে কাবুল দখল করতে চলেছে তা ভারত আগে থাকতেই বুঝতে পেরেছিল। সেই সঙ্গে 20 বছরে তালিবানের যে কোনো পরিবর্তন হয়নি, তাই তিনি দাবি করেছেন। ঠিক কি বলেছেন তিনি? তার কথায়, আফগানিস্তানে যা ঘটেছে তা আগেই প্রত্যাশিত ছিল, তবে ভারতের সেনা তালিবানি সন্ত্রাসের মোকাবিলা ও অনুপ্রবেশ রুখতে প্রস্তুত। প্রসঙ্গত, বর্তমান পরিস্থিতিতে দেশে অনুপ্রবেশ বাড়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে ভারত যে সতর্ক রয়েছে সে কথা আগেও বলেছিলেন জেনারেল। সম্প্রতি উত্তরাখণ্ড সফরে গিয়ে তিনি বলেছিলেন, আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতির দিকে তাকিয়ে প্রস্তুতি নিচ্ছে ভারত। একই কথা বলেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহও। তিনি জানিয়ে দেন, এই প্রেক্ষাপটে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তার মোকাবিলায় রণনীতি তৈরি করা হচ্ছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরতে শুরু করার পর থেকেই দ্রুত দেশের দখল নিতে থাকে তালিবান। গত 15ই আগস্ট তারা কাবুলে ঢুকে পড়ে। এরপরই দেশের প্রেসিডেন্ট আশরাফ ঘানি পালিয়ে যান কাবুল ছেড়ে। তিনি দেশ ছাড়ার পর আফগানিস্তানের শাসক হয়ে উঠেছেন তালিবান। এই পরিস্থিতিতে সাধারণ আফগানদের মনে ভয় ক্রমশই বাড়ছে। ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে তালিবানি তাণ্ডব। বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে জিহাদিরা। বহু আফগানি দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিচ্ছেন। সেই তালিকায় রয়েছে ভারতও। বুধবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে, আফগানিস্তান থেকে ভারতে আসতে হলে কেবল ভিসা লাগবে আফগানদের। তালিবানকে রুখতে বদ্ধপরিকর পাঞ্চশির, যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে পারে তাজিক বীরেরা। তালিবানি সাধারণত তার প্রতিপক্ষকে শর্ত দেয়, কিন্তু এ যেন উল্টো খেলা। তালিবানকেই শর্ত দেওয়া হচ্ছে, দিচ্ছে পাঞ্চশিরের সিংহহৃদয় যোদ্ধারা। তালিব যোদ্ধাদের তারা পরিষ্কার জানিয়েছেন, তাদের অঞ্চলের মানুষের মূল্যবোধকে স্বীকার করতে হবে তালিবানকে, না হলে বড়সড় বিরোধের মুখে পড়তে হবে তালিবানকে। ভৌগোলিক এবং প্রাকৃতিক কারণে বরাবরই অনেকটাই সুবিধাজনক অবস্থানে থেকেছে পাঞ্চশির উপত্যকা, আর তাকে আরও বেশি অপ্রতিরোধ্য ও দুর্গম করে তুলেছে সেখানকার পপুলার রেজিস্ট্যান্স ফোর্স। জানা গিয়েছে, আফগানিস্তান ন্যাশনাল আর্মিতে যোগ দিয়েছে পাঞ্চশিরের এই পপুলার রেজিস্ট্যান্স ফোর্সের সঙ্গে। তাদের সেনা পাঞ্চশির উপত্যকায় ঢোকার মূল রাস্তার দুপাশে কড়া নজরদারি চালাচ্ছে। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত এই যোদ্ধারা আহমেদ মাসুদ ও আমরুল্লাহ সালের নেতৃত্বে যুদ্ধের জন্য প্রস্তুত। রাস্তার দুপাশে পাহাড়ের মাথায় অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত তারা। রাস্তায় টহলও দিচ্ছে বিশাল বাহিনী। পুরো পাঞ্চশির যেন তালিবানের কাছে এক দুর্ভেদ্য ভূখণ্ড হয়ে উঠেছে। তালিবান পাঞ্চশিরে ঢোকার চেষ্টা করেছিল আগেও, কিন্তু কড়া হামলার মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয়। শোনা যাচ্ছে এবার পুরো শক্তি নিয়ে ঝাঁপানোর চেষ্টা করতে পারে তালিবান, আর সেটা আঁচ করেই পাঞ্চশিরকে আরও দুর্ভেদ্য দুর্গ করে তোলার প্রস্তুতি নিচ্ছে পাঞ্চশির। তবে ইতিমধ্যেই তালিবানের 40 সদস্যের এক প্রতিনিধি দল পাঞ্চশিরবাসীর সঙ্গে বৈঠক করেছে বলে জানা গিয়েছে, কিন্তু সেই বৈঠক থেকে কোনো রফাসূত্র বেরিয়ে আসেনি। তালিবানকে হুমকির সুরে মাসুদ বাহিনী জানিয়েছে, খোরাসানের মানুষদের মূল্যবোধকে স্বীকার করতে হবে তালিবানকে, অন্যথায় আরও বড়সড় বিরোধের মুখে পড়ার জন্য প্রস্তুত থাকতে হবে তাদের। এই হুমকি দেওয়া অবশ্য পাঞ্চশিরবাসীর সাজে, কেননা মাতৃভূমির জন্য যুদ্ধের অতীত ইতিহাস আছে তাদের। সুউচ্চ পাহাড়, শীর্ণ উপত্যকা এবং পাঞ্চশির নদীর ফলে এমনই দুর্গম এই এলাকা। প্রাকৃতিক এই সুবিধাকে সম্বল করেই মরণপণ লড়াইয়ে 1980 সালে রাশিয়াকে এবং 1996 থেকে 2001 সাল পর্বে তালিবানকে পরাস্ত করেছিল তারা। আফগানিস্তান প্রশ্নে আমেরিকাকে সন্দেহ বন্ধু দেশগুলির, প্রশ্ন উঠছে নেতৃত্ব নিয়ে।
আচমকাই কাবুলের পতন, প্রায় সম্পূর্ণ আফগানিস্তান তালিবানের হাতে চলে যাওয়া, দেশের নাগরিকদের সরানোর আগেই আফগান মাটি থেকে আমেরিকার সেনা প্রত্যাহার, একের পর এক ঘটনা প্রবাহে সন্দিহান আমেরিকার মিত্র দেশগুলি। প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তাদের সর্বশেষ অনুরোধ ছিল 31শে আগস্টের পরেও কিছুদিন আফগানিস্তানের মাটিতে সেনা থাকুক, কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় বাইডেন জানিয়ে দিয়েছেন 31-এর মধ্যেই আমেরিকান সেনা প্রত্যাহার করা হবে। এর ফলে বিশ্বমঞ্চে আমেরিকার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। গতকাল G7-এর ভার্চুয়াল বৈঠকে রাষ্ট্রনেতারা বন্ধু বাইডেনের কাছে 31শে আগস্টের সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ জানান। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সকলের হয়ে বাইডেনের কাছে আবেদন জানান, আফগানিস্তানে আটকে থাকা বিদেশিদের উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত কাবুলে থাকুক আমেরিকান বাহিনী। তিনি আরও বলেন, এমন বহু আফগান রয়েছেন যারা এতদিন নেটোকে সাহায্য করেছে। প্রাণ সংশয়ে থাকা সেই মানুষগুলোকে নিরাপদে বার করে আনা জরুরি। কিন্তু এরপরেও বাইডেন তার কথা থেকে নড়চড় করতে রাজি নন। আমেরিকার অন্যতম মিত্রশক্তি ইউরোপের চোখে বাইডেনের এই সিদ্ধান্ত স্রেফ পালিয়ে যাওয়া এবং সমস্যা থেকে হাত ধুয়ে ফেলা, যে সমস্যা কিনা এক প্রকার তারাই তৈরি করেছে। এক শীর্ষস্থানীয় ইউরোপিয়ান নেতা ক্ষোভ, সিরিয়া থেকে যখন আমেরিকা সেনা সরিয়েছিল তার ফল ভুগতে হয়েছিল ইউরোপকে, আমেরিকার কিন্তু কিছু হয়নি। আমেরিকার এই সিদ্ধান্ত তার বন্ধু দেশগুলির পক্ষে মেনে নেওয়া আরও কঠিন, কারণ এই সব দেশের, বিশেষ করে ইউরোপের দেশগুলির বিদেশ নীতি অনেকটাই আমেরিকার উপর নির্ভরশীল। ইউরোপের দেশগুলি ধরেই নিয়েছিল যে পশ্চিমী শাসন ব্যবস্থার প্রতি আমেরিকার যে দায়বদ্ধতা তা তারা ন্যাটো এবং রাষ্ট্রপুঞ্জের মাধ্যমে বজায় রাখবে। আমেরিকার উপর ইউরোপের এই বিশ্বাস নতুন কিছু নয়। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামানায় ইউরোপীয় কূটনীতিকরা বারবারই জানিয়েছিলেন তারা কৌশলগত স্বায়ত্তশাসন চান। আফগানিস্তানের ক্ষেত্রে বিষয়টা ধরলে এমন, যখন আমেরিকা সেনা সরাবে বাকিরাও সরিয়ে নেবে, কিন্তু সকলের সম্মিলিত ইচ্ছের অভাবে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। 1949 সালে যখন 28টি ইউরোপীয় দেশ ও উত্তর আমেরিকার 2 দেশকে নিয়ে ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন তৈরি হয়, চুক্তি হয় রাষ্ট্রপুঞ্জের সনদ মেনে চলবে সব পক্ষ এবং সব দেশের সরকার সকলকে নিয়ে শান্তিতে থাকবে। রাষ্ট্রপুঞ্জের সনদে লেখা আছে, রাষ্ট্রপুঞ্জের উদ্দেশ্যই হলো বিশ্বের শান্তি নিরাপত্তা বজায় রাখা। যদি কোনোভাবে বিশ্ব শান্তি বিঘ্নিত হয় সেক্ষেত্রে তারা উপযুক্ত ব্যবস্থা নিতে পারবে। বাইডেনের যদিও বক্তব্য, 1 দশক আগে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে যেদিন হত্যা করা হয়েছিল সেদিনই আফগানিস্তানের সন্ত্রাস দমন অভিযান শেষ করেছিল আমেরিকা। G7 বৈঠকে তিনি বলেন, আমাদের সকলেরই শরণার্থীদের যারা আফগানিস্তান ছেড়ে পালাচ্ছে তাদের সাহায্য করা উচিত। এসব ক্ষেত্রে আমেরিকা নেতার ভূমিকাতেই থাকবে। আমরা আশা করি আন্তর্জাতিক সংগঠনগুলিও আমাদের বন্ধু দেশগুলি একই কাজ করবে। বাইডেনের কথায়, গত 20 বছরে যেভাবে আমরা লড়েছি সেইভাবেই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আফগানিস্তানের পরিস্থিতির সঙ্গে লড়ব, এ বিষয়ে আমরা সবাই একমত হয়েছি। বাইডেনের যুক্তি মানতে রাজি নয় অনেকেই। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের ডিরেক্টর মার্ক লিওনার্ড বলেছেন, আমার কাছে এই বিষয়টি একটি ভূ রাজনৈতিক অধ্যায়ের শেষ। নতুন একটি অধ্যায় শুরু হতে চলেছে যাতে আমেরিকা বনাম চীন প্রতিযোগিতা চলবে। অনেকের এও মতামত, আফগানিস্তান থেকে আমেরিকার এইভাবে প্রস্থান সে দেশের শত্রুপক্ষের প্রভাব বাড়াবে। ব্রিটিশ কর্তা ও প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ডেভিড লিডিংটনের কথায়, পশ্চিমের আত্মবিশ্বাসের অভাবেই আফগানিস্তানের এই হার, যা রাশিয়া ও চীনের জন্য খুবই সুবিধাজনক হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অবশ্য এখন বলছেন, তালিবান যদি দেশ ছাড়তে ইচ্ছুক আফগানদের 31শে আগস্টের পরেও বেরোতে দেন তাহলেই আফগানিস্তান থেকে সেনা সরানোর সম্মত হবে G7। মাঝ আকাশে চীন পাকিস্তানের কথোপকথন বন্ধ করতে আসছে বিশেষ টেকনোলজির যুদ্ধবিমান। ভারতবর্ষের বিমান বাহিনীতে একের পর এক অত্যাধুনিক যুদ্ধবিমান থেকে শুরু করে অত্যাধুনিক মানের ড্রোন বা অ্যান্টি ড্রোন সিস্টেম আসছে। ভারতবর্ষের বিমান বাহিনীর জন্য 7টি সিগন্যাল ইন্টেলিজেন্স আর কমিউনিকেশন জামিং এয়ারক্রাফট আসতে চলেছে। অর্থাৎ এমন 5টি বিমান আসতে চলেছে যা সিগন্যাল ইন্টেলিজেন্স আর কমিউনিকেশন জামিং পারফর্ম করতে সক্ষম হবে। আর 2টি এমন হবে যা শুধু সিগন্যাল ইন্টেলিজেন্সের কাজ করতে পারবে। অর্থাৎ 2 ধরনের সিস্টেমের জন্য একই ক্লাসের বিমানের কথা বলা হয়েছে এখানে। সিগন্যাল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে 400 কিমি রেঞ্জ হওয়া বাধ্যতামূলক, আর কমিউনিকেশন জ্যামিং এর ক্ষেত্রে 30 থেকে 3000 মেগাহার্টজের ফ্রিকোয়েন্সি পর্যবেক্ষণ জ্যামিং করার জন্য ন্যারো আর ওয়াইড বন্ড রিসিভার থাকবে। সিগন্যাল ইন্টেলিজেন্স বা সিগিন্ট কি? আসলে এটি হলো শত্রুপক্ষের এয়ার ডিফেন্স, রেডার, কমিউনিকেশন লিঙ্ক ইত্যাদি থেকে যে রেডিও ফ্রিকোয়েন্সি নির্গত হয় তা বহুদূরে ছড়িয়ে পড়ে। এই ধরনের বিমানে থাকে বিশেষ প্যাসিভ সেন্সর যা এগুলোকে শনাক্ত করার পাশাপাশি ফ্রিকোয়েন্সি পর্যবেক্ষণ করে সেটির সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করে। এর ফলে শত্রুর বিভিন্ন স্থানে কি কি মোতায়েন করা আছে তার পূর্ণ চিত্র আমরা পেতে পারি। খুব জটিল আর কার্যকরী প্রক্রিয়া। ইলেকট্রনিক ওয়্যারফেয়ারে এই ধরনের বিমান থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর কমিউনিকেশন জ্যামিং কি সেটা কম বেশি অনেকেরই জানা। এর আগে কংগ্রেস সরকার 2012 সালে এক টেন্ডার ডেকেছিল 12টি বিমানের জন্য, যদিও বাকি টেন্ডারের মতো এই টেন্ডার শুধু RFI এ সীমাবদ্ধ থেকে গেছে।
এই ধরনের ইসরায়েলের ELI 3001 বেশ এগিয়ে থাকবে, তবে সুইডিশ বা মার্কিন রেথিয়নের প্রোডাক্টও খুবই ভালো। সেক্ষেত্রে ELI 3001 নেওয়া এমন সেন্সিটিভ প্ল্যাটফর্মের ক্ষেত্রে বেশি প্রাধান্য পাবে বলে আশা করা যায়। সুইডিশরা অত্যন্ত ভালো হলে তাদের সাথে পাকিস্তানের সম্পর্ক আছে, তবে একটা কথা বললেই নয়, তার টেন্ডারে কোনো বিদেশি কোম্পানি থাকাই উচিত না। DRDO এখন সব ক্ষেত্রে নিজের স্বাবলম্বী। তারা দুটি দুর্দান্ত এয়ারওয়ার্কস প্রজেক্ট টেকনিক্যালি সম্পন্ন করেছে। ইস্টারের মতো জটিল অ্যালগরিদমের কাজ সম্পন্ন করেছে ইতিমধ্যেই। এরকম ধরনের টেকনোলজির জন্য এখন ভারতবর্ষে প্রচুর পরিমাণে বিনিয়োগ দরকার। কাগজপত্রের বৈধতা থাকলে দেশ ছাড়তে পারবেন আফগানরাও, জার্মানিকে প্রতিশ্রুতি দিল তালিবান। মঙ্গলবারই তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছিলেন, কাবুল বিমানবন্দরের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বিদেশিদের যেতে দেওয়া হলেও আফগান নাগরিকদের বিমানবন্দরে দেশ ছেড়ে যেতে দেওয়া হবে না। তবে বুধবারই জার্মানির তরফে জানানো হয়, তারা এই বিষয়ে তালিবানিদের সঙ্গে কথা বলেছেন এবং বৈধ কাগজ থাকলে আফগান নাগরিকদের অন্য দেশে যেতে দিতেও রাজি হয়েছে তালিবান। গত সপ্তাহ থেকেই আফগানিস্তানে উদ্ধার কার্য শুরু হয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মী ও আটকে পড়া নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে তালিবানও হুঁশিয়ারি দিয়েছে, আগামী 31শে আগস্টের মধ্যে যাবতীয় উদ্ধার কার্য শেষ করে বিমানবন্দর খালি করে দিতে হবে। এরপরই আরও দ্রুত গতিতে উদ্ধার কার্য শুরু করেছে বিভিন্ন দেশ। তবে এতদিন ধরে বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি বহু আফগানবাসীকেও উদ্ধার করে আনা হচ্ছিল। ভারত, আমেরিকা, ব্রিটেন সহ একাধিক দেশে তাদের আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, বিমানবন্দরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বিদেশিদের বিমানবন্দরে যেতে দেওয়া হলেও আফগানবাসীদের ওই রাস্তা ব্যবহার করতে দেওয়া হবে না, বিমানবন্দরেও যেতে দেওয়া হবে না। একসঙ্গে মুজাহিদ বলেন, আমরা আফগান নাগরিকদের অন্য দেশে নিয়ে যাওয়ার অনুমতি দেব না। যেভাবে তাদের অন্য দেশে নিয়ে যাওয়া হচ্ছে তাতেও আমরা খুশি নই। আফগানিস্তানের চিকিৎসক ও শিক্ষকরা দেশ ছেড়ে যেতে পারবেন না, তাদের নিজেদের কর্মক্ষেত্রেই কাজ চালিয়ে যাওয়া উচিত। যারা বিগত এক সপ্তাহ ধরে কাবুল বিমানবন্দরের বাইরে ভিড় জমিয়েছেন তাদেরও শহরে ফিরে আসার নির্দেশ দিয়েছে তালিবান। একই সঙ্গে আশ্বাস দিয়ে বলা হয়েছে, শহরে ফিরলেও কোনো শাস্তির মুখে পড়তে হবে না তাদের। চাকরিরত মহিলাদের জন্য ফতেয়া জারি করেছে তালিবান। বলা হয়েছে, সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা তৈরি না করা অবধি মহিলারা যেন বাড়িতেই থাকেন, অফিসে না যান। এরপরই জার্মানির তরফে তালিবানদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। জার্মান প্রতিনিধি মার্কিসাস বলেছেন, তিনি তালিবানের ডেপুটি চিফ শের মোহাম্মদ আব্বাস স্ট্যানিকাইজারের সঙ্গে দেখা করেছেন। দুই পক্ষের আলোচনার পর তালিবানের তরফে আশ্বাস দিয়ে জানানো হয়েছে, যে সমস্ত আফগান নাগরিকদের কাছে বৈধ কাগজ থাকবে তাদের আগামী 31শে আগস্টের পর দেশ ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। তালিবানের তরফে এও জানানো হয়েছে, আমেরিকা তাদের গোটা বাহিনীকে সরিয়ে ফেললে ন্যাটো বাহিনী আফগান নাগরিকদের উদ্ধার কার্যের যে প্রচেষ্টা চালাচ্ছে তার প্রয়োজন থাকবে না। আফগান নাগরিকরা পূর্ব স্বাধীনতা মতোই উপভোগ করতে পারবেন। জার্মানির তরফেও তালিবানের কাছে অনুরোধ রাখা হয়েছে, জার্মান সংস্থাগুলিকে কর্মরত আফগান মানবাধিকার কর্মীদের আগামী 31শে আগস্টের মধ্যেই দেশে নিয়ে যাওয়ার জন্য যেন সেফ প্যাকেজের ব্যবস্থা করা হয়। মঙ্গলবারই জার্মানির বিদেশমন্ত্রী হেইকো মাস জানিয়েছেন, বার্লিনের তরফে অনুরোধ করা হবে যাতে 31শে আগস্টের পরেও আফগানিস্তান থেকে নাগরিকদের দেশে ফেরানোর কাজ জারি রাখা হয়। ভারতে করোনার শেষের শুরু হয়ে গিয়েছে, স্বস্তির খবর শোনালেন হুয়ের প্রধান বিজ্ঞানী। আবারও নতুন পূর্বাভাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার। তবে এবার আতঙ্কের বা কোনো আশঙ্কার কথা নয়, বরং করোনার তৃতীয় ঢেউয়ের ভয় যখন বৃদ্ধি পাচ্ছে তখনই এক প্রকার আশার কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন। তিনি মঙ্গলবার জানিয়েছেন, ভারত ক্রমশ সংক্রমণের এমন একটা পর্যায়ে প্রবেশ করেছে যাকে এই ভাইরাসের এক প্রকার শেষের শুরু বলা যায়। ইংরেজিতে ভাইরাসের এই পর্যায়কে এন্ডেমিক স্টেজ হিসাবে ব্যাখ্যা করেছেন তিনি। কি এই এন্ডেমিক স্টেজ? ভারতীয় বংশোদ্ভূত হুইয়ের প্রধান বিজ্ঞানী জানাচ্ছেন, যেই সময় একটা গোটা জনজাতি ভাইরাসকে সঙ্গী করেই বাঁচতে শিখে যায় তখন তাকে এন্ডেমিক স্টেজ বলা হয়। ভাইরাসের প্রভাব ক্রমশ বিলীন হতে শুরু হওয়ার আগের পর্যায় হিসেবে এই স্টেজ পরিচিত। অতিমারি বা এপিডেমিক পর্যায়ে সাধারণত ভাইরাস একটা জাতির উপর চেপে বসে। এন্ডেমিক পর্যায়ে ভাইরাসকে সঙ্গী করেই বাঁচতে শিখে যায় মানুষ। ভারতও ক্রমশ সেই পথেই অগ্রসর হচ্ছে বলে তিনি বলেন। ঠিক যে সময় করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বাড়ছে তখন হুইয়ের প্রধান বিজ্ঞানীর এই মন্তব্যকে আশাব্যঞ্জক হিসেবে ধরেই নিতে হয়।
একই সঙ্গে স্বস্তি দিয়ে আরও একটি বড় বিষয় তিনি জানিয়েছেন। স্বামীনাথন বলেছেন, এই এন্ডেমিক পর্যায়ে এসে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় সংক্রমণ বৃদ্ধি লক্ষ্য করা গেলেও কয়েক মাস আগে যে ধরনের বাড়াবাড়ি হয়েছিল সেটা আর হবে না। তার কথায়, শেষের দিকে আমরা এমন একটা পর্যায়ে প্রবেশ করতে পারি যেখানে ক্ষেত্রবিশেষে সংক্রমণের কম বা মাঝারি প্রভাব দেখা যাবে, কিন্তু যে ধরনের সংক্রমণ কয়েক মাস আগে দেখা গিয়েছিল তেমনটা আর হবে না। তিনি আরও বলেন, বর্তমানে সংক্রমণের যে ধরনের পরিস্থিতি রয়েছে খুব সম্ভবত এভাবেই চলতে পারে, তবে কয়েক জায়গায় সংক্রমণ কমতে বা বাড়তে দেখা যাবে। যেসব জায়গায় হয়তো করোনার প্রথম বা দ্বিতীয় ঢেউ সেভাবে ধাক্কা মারেনি বা টিকাকরণ যথেষ্ট পরিমাণে হয়নি, সেখানে সংক্রমণের বাড়বাড়ন্ত দেখা যেতে পারে। মোট জনসংখ্যার মোটামুটি 70% টিকাকরণের আওতায় আনা গেলেই করোনা পূর্ব জীবনযাত্রায় ফিরে যাওয়া সম্ভব বলে তিনি জানিয়েছেন। একই সঙ্গে 2022 সালের মধ্যে একবিংশ দশকের এই অতিমারীকেও কাবু করা সম্ভব বলে জানালেন তিনি। অন্যদিকে করোনা তৃতীয় ঢেউয়ের ধাক্কায় শিশুদের ক্ষতি হতে পারে বলে যতই পূর্বাভাস দেওয়া হোক না কেন, অভিভাবকদের বিন্দুমাত্র ভাবিত হতে না বলছেন স্বামীনাথন। সেরো সার্ভেতে যে তথ্য উঠে এসেছে তাকে ভিত্তি করে হুয়ের বিজ্ঞানী জানিয়েছেন, শিশুদেহে সংক্রমণের ঘটনা ঘটলেও তাদের অসুস্থতা একেবারেই গুরুতর নয়। মৃত্যুর ঘটনাও প্রায় নগণ্য বলেই জানিয়েছেন তিনি। তবে মনে করিয়ে দিয়েছেন, সচেতন থাকার চেয়ে বড় ওষুধ কিছু হয় না। পূর্বাভাস ও পূর্ববর্তী তথ্য যাই বলুক না কেন, সাবধানতাই শ্রেষ্ঠ পন্থা। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।